স্বাগতম, নমস্কার। চেনা চিত্র, অজানা গল্প। গল্প আপনারা অনেকেই জানেন, তবুও আমার মনে হয় যে 2026 যখন প্রায় এসেই গেল, তখন একে নিয়ে যদি আলোচনা না করি, তার কারণটা হচ্ছে যে ঠিক 50 বছর আগে 1976 এই সময়টা তার ঝাঁকে ঝাঁকে ছবি রিলিজ করেছে, সিনেমা রিলিজ করেছে। তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে, ভারতবর্ষে, এবং তার অভিনয় দেখে বিদেশিরাও কিন্তু কনভিন্সড হয়েছিলেন ইজ এ গ্রেট অ্যাক্টর। সেরা 5 থেকে 7 জন অভিনেতার মধ্যে কিন্তু সবসময় তার নাম আসবে। তিনি সঞ্জীব কুমার। সঞ্জীব কুমার আমাদের বাঙালিদের প্রিয় অভিনেতা তো ছিলেন, মূলত হিন্দি ছবি করেছেন, কিন্তু তিনি আসলে পাঞ্জাবি নন। তখনকার যে কালচারটা ছিল যে যারাই সিনেমায় আসতো তারা সব পাঞ্জাব থেকে। বাট রেয়ার অফ দ্য রেয়ারেস্ট বলে একটা ঘটনা যেটা রয়েছে, তার মধ্যে সঞ্জীব কুমার পড়েন। সঞ্জীব কুমার ইজ অ্যাকচুয়ালি ফ্রম গুজরাট, গুজরাটি ছিলেন, গুজু ভাই। হরি নাম ছিল তার, হরিভাই নাম ছিল। তো যাই হোক, যেটা তার সম্বন্ধে জানতে পেরে স্তম্ভিত হয়েছি, 1938-এ জন্ম, চলেও গেলেন দ্রুত 48 বছর বয়সে, 47-48 বছর বয়সে। তার মতন একজন অত্যন্ত বিদগ্ধ অভিনেতা এবং সব ধরনের চরিত্র করা অভিনেতা কিন্তু মানে ভাবা যায় না। 60-এর দশকে তিনি অভিনয় জগতে আসেন। তার শুরুটা কিন্তু আইপিটিএ থেকে। আইপিটিএ মানেই আপনারা বুঝতে পারছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন যেটা ছিল, অর্থাৎ সিপিআই পার্টির যে থিয়েটার গ্রুপ ছিল সারা ভারতে, সেটা আইপিটিএ। এবং সঞ্জীব কুমারও কিন্তু কমিউনিস্ট পার্টির হাত ধরেই থিয়েটার জগতে আসেন, অর্থাৎ বলাই বাহুল্য তিনি বামপন্থী ছিলেন। পরবর্তী অধ্যায়ে অবশ্য আইপিটিএ ছেড়ে তিনি অন্য গ্রুপেও থিয়েটার করতে যান। আসলে থিয়েটার বেস থাকার জন্যই সঞ্জীব কুমার ভ্যারাইটি চরিত্র করতে পেরেছিলেন। এবং আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে রাজি আছি যে হিন্দি সিনেমাতে লো পিচ, মানে খুব একটা চেঁচামেচি না করেও খুব আস্তে আস্তে অভিনয় করা যায়, আস্তে আস্তে কথা বলে, মুখের এক্সপ্রেশন, শরীরী ভঙ্গি ইত্যাদি ইত্যাদি দিয়েও অভিনয় করা যায়। সঞ্জীব কুমার কিন্তু একেবারে সেই ধরনের বা সেই জাতের অভিনেতা ছিলেন। এবং একটু ব্যাপার আমি অবশ্যই বলবো যে সঞ্জীব কুমার কিন্তু অনেকটাই বলরাজ সাহানি চলে যাওয়ার পর তার জায়গাটা নিতে পেরেছিলেন। আপনারা তো জানেন যে বলরাজ সাহানি অলসো ফ্রম আইপিটিএ। বলরাজ সাহানি মৃত্যুর সময় বলেছিলেন যে আমার শরীরের মধ্যে কোনো কিছু দেবে না, কোনো ধর্মীয় কিছু দেবে না, একটা মার্কসের বই শুধু রেখে দেবে। সেরকম সঞ্জীব কুমারও কিন্তু খুব ঈশ্বর ভক্তি তার ছিল, এমন কোনো তথ্য পাওয়া যায় না। সঞ্জীব কুমারের অভিনয় জগতে আসার পর খুব এলে বেলে আজে বাজে কিছু সিনেমাতে অভিনয় করতে শুরু করেন, কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকার জন্য ঋষিকেশ মুখার্জি থেকে শুরু করে সাধারণত বাঙালি মানে পরিচালকরাই তো ভালো ভালো অভিনেতা বম্বেতে তুলেছেন। ঋষিকেশ মুখার্জির ছবিতে সুযোগ পান টুকটুক করতে করতে। একেবারে প্রথমেই নায়কের চরিত্রে এমন না, আশীর্বাদ বলে একটি ছবি করেছিলেন, সুমিতা সান্যাল নায়িকা আর সঞ্জীব কুমার হচ্ছে গিয়ে মানে সেকেন্ড লিড রোল, অশোক কুমার নায়ক, বাবার চরিত্রে অশোক কুমার, মেয়ের চরিত্রে সুমিতা সান্যাল, এবং সুমিতা সান্যালের হাজব্যান্ডের চরিত্রে সঞ্জীব কুমার। কিন্তু ভালো অভিনয় করেছে। ঝটকা যেটা লাগলো সঞ্জীব কুমার অভিনয় করতে 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 করতে, তার মধ্যে সংঘর্ষ বলে একটি ছবি করেছিলেন দিলীপ কুমারের সঙ্গে। তো দিলীপ কুমার জানতেন যে এর সঙ্গে অভিনয় করতে যাওয়াটা খুব মারাত্মক, এত ভালো অভিনয়, এত ভয়ঙ্কর ভালো তার অ্যাকশন। তো যাই হোক, তো তখনও সঞ্জীব কুমার যে খুব একটা নাম ধাম করেছেন ওই ক্যারেক্টার রোলে অভিনয় করছেন। সত্যকাম রিলিজ করলো, সেটাও ঋষিকেশ মুখার্জির ছবি। তাতে নারায়ণ সান্যাল আমি করে যে চরিত্রটা লিখেছেন, মানে ধরে নিতেই হবে যে নারায়ণ সান্যালের ভূমিকায় অভিনয় করেছিলেন কিন্তু সঞ্জীব কুমার, এবং সেটা বাঙালি চরিত্রই ছিল। তখনও পর্যন্ত ওই রকমই ছুটকো ছাটকা, কারণ সত্যকামের মেন ক্যারেক্টার ছিল ধর্মেন্দ্র। ওই সঞ্জীব কুমার করছেন একজন অভিনেতা, ক্যারেক্টার অ্যাক্টর হিসেবেই ধরতেন। যদি না খিলৌনা বলে ছবিটা রিলিজ করল, মারাত্মক সিনেমা। এবং খিলৌনা যখন রিলিজ করলো, তার আগের দিন অবধি লোকে বলেছিল যে মুমতাজের মতন রাইজিং অ্যাক্ট্রেসের সঙ্গে কে এটা। আর তার মধ্যে জিতেন্দ্রকে নেওয়া হয়েছিল সেই ছবিতে একটা ছোট ভূমিকাতে, যাতে জিতেন্দ্র নামে ছবিটি চলে।
খিলৌনাতে একটা পাগলের রোল করেছিলেন এবং শেষে গিয়ে তার আবার পাগলামি কেটে যায়। তো অভূতপূর্ব পাগলের চরিত্রে, মানে কি ভয়াবহ, বিভৎস, মানে ক্ষিপ্ত একটি লোকের পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি। পারলে দেখবে খিলৌনা। তারপরেই সঞ্জীব কুমার কিন্তু উত্থান শুরু হলো। টুকটুক টুকটুক করতে করতে নায়কের চরিত্রে আসলেন, একের পর এক ভালো ভালো ছবি করতে লাগলেন। কিন্তু মূলত সঞ্জীব কুমার নায়ক হিসেবে একবারে দারুণ পরপর ছবি করে যাচ্ছেন এটা হয়নি। অলওয়েজ কিন্তু একটা ছবি তৈরি হয়েছে তার মূল চরিত্রের জায়গা থেকে। সঞ্জীব কুমার না থাকলেও এমন একটি চরিত্র তিনি করতেন যেটাই কেন্দ্রীয় চরিত্র। ওই যে বলছিলাম 50 বছর আগে শোলে ছবিতে, তার আগে সীতা और গীতার যে কাস্টিং ছিল জিপি সিপ্পি, রমেশ সিপ্পির, তাতে ছিল ধর্মেন্দ্র, হেমা মালিনী, সঞ্জীব কুমার, সুপার ডুপার হিট। এবং রমেশ সিপ্পি ঠিকই করেন যে তার পরের ছবিতে আর কেউ থাকুক না থাকুক এই তিনজনকে তিনি নেবেন। তা প্রথমে ওই যে ঠাকুরের যে রোলটি, মানে যার দুটো হাত কাটা যাবে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই চরিত্রটা করার জন্য তিনি ধর্মেন্দ্রকে অফার করলেন যে তুমি এই চরিত্রটা করো, এটা সাংঘাতিক কিন্তু পজিটিভ একটা চরিত্র এবং অনেকগুলো শেড আছে, করতে পারো। ধর্মেন্দ্র তখন হেমা মালিনীর প্রেমে বিহ্বল, তিনি বললেন দৌড়, ওটা করবো। আর কি আছে বলে আরেকটি চরিত্র রয়েছে জয়, সে মরে যাবে, না ওটাও করবো বলে। বীরু চরিত্র তো কমেডিয়ানের চরিত্র, একদম শেষে গিয়ে সে ক্ষুব্ধ হবে, বন্ধুর মৃত্যুর বদলা নেবে, এরকম একটা ব্যাপার। কিন্তু টোটাল ছবিতে মোটামুটি কমিক রিলিফের জায়গাটা কিন্তু রয়েছে। ধর্মেন্দ্র বললো ওটাই করবো। তো অটোমেটিক্যালি কি করবেন, তখন সঞ্জীব কুমারকে দিয়ে বৃদ্ধের রোল করানো হলো। তখন সঞ্জীব কুমার কত বয়স, হার্ডলি ধরুন ওই 40-40 হবে। অসাধারণ, আপনারা নিজেরাই জানেন, আমার বলার দরকার নেই। পুলিশ ইন্সপেক্টরের রোল, তার পরিবারের সবাইকে মেরে ফেলে দেওয়া হয় ছোট বউকে ছাড়া, এবং তিনি ফিরে আসে এবং শেষ দৃশ্যে তিনি গব্বর সিংকে পেটাতে থাকেন। এই যে শোলে ছবিটা হলো, শোলে ছবিটা দেখে সত্যজিৎ রায় বলেছিলেন যে আরে আমি পারলে এরকম একটা ছবি করতাম, অবশ্যই প্রশংসা করেছিলেন, কমার্শিয়াল ফিল্ম, কিন্তু তিনি বলেছেন যে এরকম ছবি কিন্তু করা যায়। তিনি শতরঞ্জকে খিলাড়ি স্ক্রিপ্ট লিখলেন এবং তারপরে তার কাস্টিং করতে গিয়ে তিনি বললেন যে আমার দুটো লোককে দরকার, একটা আমজাদ খান যে ওই ওয়াজেদ আলী শাহর চরিত্রটা করবে, রাজার চরিত্র, এবং হেঁটে তার কথা বলা, যেটা শোলেতে হাঁটতে হাঁটতে কথা বলেছে সত্যজিৎ রায়, ওটা ভালো লেগেছে। अब क्या करें, आप ही बताइए, हम क्या करते। এবং আরেকটি সঞ্জীব কুমার, মানে সিরিয়াসনেস কম, খানিকটা মজাদার, কিন্তু ওই একজন জমিদার টাইপের লোক, সারাদিন দাবা খেলে। সঞ্জীবকে তিনি নিয়ে এলেন। তারপরে সঞ্জীব অসংখ্য ছবি করলেন। ত্রিশূল বলে একটি ছবি করেছিলেন যেটাতে ওই বৃদ্ধের পরপর বৃদ্ধের রোল করতে করতে এসে গুলজারের ছবি মৌসুম এবং আঁধি। মৌসুম তো মানে অবিস্মরণীয় ছবি, মানে এক ডাক্তার, সে শর্মিলা ঠাকুরের সঙ্গে প্রেম করবে, তারপরে তার ডাক্তারির কিছু একটা গন্ডগোল হবে, তার জেল হবে, জেল থেকে ফিরে এসে শোনেন যে তার প্রেমিকা মারা গেছেন, তার একটা মেয়ে, সে বেশ্যা হয়ে গেছে। একদম শেষ দৃশ্যে সেই মেয়েটিকে নিয়ে আসে যে তুমি আমার কন্যা সম, চলো আমরা বাপ বেটি বাকি জীবন। অদ্ভুত ভালো ছবি গুলজারে। এবং তারপরেই তিনি করলেন যেটা, সেটা হচ্ছে আঁধি। সঞ্জীব কুমারের জীবনের সেরা ছবিগুলোর মধ্যে একটি অন্যতম। সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করা তো চারটিখানি ব্যাপার ছিল না, এবং শোনা যায় সুচিত্রা সেন কাউকে পাত্তা দিতেন না, কিন্তু সঞ্জীবকে তার ভাল লেগেছিল এবং তার মেয়ের বিয়েতে সঞ্জীবকে প্রায় বনেকর্তা হিসেবে রেখেছিলেন তিনি। সঞ্জীব কুমারের প্রেমে কি পড়েননি, হেমা মালিনীর প্রেমে পড়েছিলেন, কিন্তু রিফিউজড হয়েছিলেন। তারপরে তাকে সুলক্ষণা পণ্ডিত বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সঞ্জীব কুমার বলছে যথেষ্ট হয়েছে, আমি বিয়ে করবো না, কারণ আমাদের গোষ্ঠীতে কেউ 50 বছর অবধি বাঁচেন। তিনিও চলে গেলেন। তার আগে তার একটা মস্ত বড় হার্ট অ্যাটাক হয়, ওপেন হার্ট সার্জারির পর তার চেহারাটাই ভেঙে যায়, খুব কুৎসিত দেখতে হয়ে গেছিল। তো এই হচ্ছে কি সঞ্জীব কুমার তারপরে একটি ছবি করেছিলেন, সেটাতে 9টি চরিত্র করেছিলেন। 9টি চরিত্র সঞ্জীব কুমার করেছিলেন একটি ছবিতে জয়া বাদুরীর সঙ্গে। তো সঞ্জীব কুমারকে যদি আমরা আমাদের এই চেনা চিত্রতে সম্মান না জানাই, তা কাকে জানাই? সঞ্জীব কুমার চলে গেছে 1985-এ, তারও তো অনেকগুলো বছর পার হয়ে গেল, 40 বছর। তবু তাকে স্যালিউট জানাই এই অনুষ্ঠানে।